ডিসচার্জ কিভাবে করতে হয়, অ্যাজ পার ল অনুসারে ডিসচার্জ করার নিয়ম এবং ডিসচার্জ করা এমপ্লয়ি ফাইন্যান্স সেটেলমেন্ট কিভাবে করতে হয়, এটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমত আমরা জানবো অ্যাজ পার ল অনুসারে কিভাবে ডিসচার্জ করতে হয়। দেখুন, লেবার লয়ের 22-1 লেখা আছে, কোনো শ্রমিককে যদি আপনি ডিসচার্জ করতে চান সেই ক্ষেত্রে কোনো রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক সার্টিফাইড হতে হবে যে সে শারীরিক অক্ষম বা সে অসুস্থ, সে আর জবে কন্টিনিউ করতে পারবে না। 2 কি লেখা আছে দেখুন, 22-2, আপনি যখন কোনো এমপ্লয়িকে ডিসচার্জ করবেন, কোনো শ্রমিককে, সে যদি আপনার প্রতিষ্ঠানে একটানে 1 বছর চাকরি করিয়ে থাকে, 1 বছর অর্থাৎ চাকরির মেয়াদ যদি 1 বছর হয়, সেই ক্ষেত্রে তাকে প্রতি বছরের জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিনের মজুরি দিতে হবে। আর যদি গ্র্যাচুইটি থাকে তাহলে গ্র্যাচুইটি দিতে হবে, দুটির যে কোনো একটি তাকে পে করতে হবে। এখন আসি আমরা এই বিলটি কিভাবে তৈরি করব, অর্থাৎ ফাইন্যান্স স্টেটমেন্ট কিভাবে তৈরি করব। যখন কোনো এমপ্লয়িকে আপনি ডিসচার্জ করবেন, তার ডাক্তারের লিখিত কোনো সার্টিফিকেট থাকতে হবে যে তিনি আসলে জবে আর কন্টিনিউ করতে পারবে না, তিনি চাকরি করতে অক্ষম। এইভাবে তাকে একটি লিখিত লেটার ইস্যু করতে হবে, অফিসিয়ালি তাকে একটি লেটার ইস্যু করতে হবে, সেইখানে মেনশন করা থাকবে তাকে ডিসচার্জ করা হয়েছে এবং তার রিজনটি মেনশন করতে হবে, প্লাস কত তারিখ থেকে এটি কার্যকর হবে সেটিও মেনশন করতে হবে। এইখানে দেখুন আমি কমন কিছু ইনফরমেশন আমি এভাবে লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন। এমপ্লয়ি নেম, আইডি বা পিন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েনিং ডেট, গ্রোস স্যালারি, পাশে এটি বেসিক স্যালারি, সার্ভিস লেন্থ অর্থাৎ কত বছর, ডেট অফ ডিসচার্জ, ডেট অফ সেপারেশন, কত তারিখে ডিসচার্জ হয়েছে তার ইফেক্টিভ ডেট কত। নিচে দেখুন এই এমপ্লয়ি ইনফরমেশন, নিচে লেখা আছে সে ওই এমপ্লয়ি কি কি পাবে, এগুলি আমরা এই কলামে দিব, আর এই পাশের কলামে দিব তার প্রতিষ্ঠান তার কাছে কি কি পাবে, বা তার কাছ থেকে কোন ডিডাকশন করার মতো কোনো কিছু থেকে থাকলে সেটি আপনাকে ডিডাকশন করতে হবে। তো প্রথমত আসি আমরা গ্র্যাচুইটি বা কম্পেনসেশন, যে কোনো একটি তাকে পে করতে হবে। যেহেতু ডিসচার্জ, সেই ক্ষেত্রে আপনি যদি ল মেনটেন করেন, অ্যাজ পার ল অনুসারে তাকে চাকরির মেয়াদ 1 বছর হলেই তাকে গ্র্যাচুইটি দিতে হবে অথবা কম্পেনসেশন, যে কোনো একটি। এইখানে প্রশ্ন থাকতে পারে কোনো কোনো প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি নিয়ম, ওই প্রতিষ্ঠানের সার্ভিস লেন্থ 3 বছর বা 5 বছর এরকম একটি ইয়ার মেনশন করা থাকে, তার পূর্বে যদি কেউ চাকরি থেকে চলে যায় সেক্ষেত্রে তাকে এই বেনিফিটস বা গ্র্যাচুইটি বা কম্পেনসেশন দেওয়া হবে না, বাট অ্যাজ পার ল যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে তাকে দিতে হবে। এটা আসলে ম্যানেজমেন্ট থেকে ডিসিশন নেবে। তো আপনি গ্র্যাচুইটি দিবেন, এখন গ্র্যাচুইটি আপনার 30 দিনের কম্পেনসেশন অথবা গ্র্যাচুইটি, আপনি যদি গ্র্যাচুইটি দেন তো সেই ক্ষেত্রে দেখুন গ্র্যাচুইটির নিয়ম বা পলিসি সেইখানে মেনশন করা থাকবে আপনি কিভাবে তাকে পে করবেন। তো সাধারণত প্রতি বছরের বেসিক অথবা গ্রোস যে কোনো একটি পে করতে হবে। তো ধরে নিন আপনার প্রতিষ্ঠানে পলিসি করা আছে আপনি যে কয় বছর জব করবেন প্রতি বছরের জন্য একটি করে বেসিক পে করা হবে। তো এখানে দেখুন আমি বেসিক ধরে নিচ্ছি 30,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি যদি 6 বছর করে দেখেন, অর্থাৎ প্রতি বছরের জন্য একটি, আর 6 মান্থ হলে আরো একটি বেসিক অ্যাড করতে হবে, অর্থাৎ 6 মান্থ হলে পূর্ণ ইয়ার হিসেবে কাউন্ট করতে হবে। 6 বছর হলে 6 বছর 6 গুণ 30, এটি আপনি পে করবেন। দেন কম্পেনসেশন, এইখানে দেখুন আমি আরেকবার এই লটা দেখে আসি। দেখুন আপনি যখন ডিসচার্জ করবেন, সে যদি 1 বছর চাকরি পূর্ণ করিয়া থাকে সেই ক্ষেত্রে মালিক তাকে প্রত্যেক বছরে
চাকরির জন্য ক্ষতিপূরণ হিসেবে 30 দিনের মজুরি অথবা গ্র্যাচুইটি পে করতে হবে, অর্থাৎ 30 দিনের মজুরি পে করতে হবে। এখন সে চাকরি পূর্ণ করেছে 6 বছর, তাহলে কত দিনের? 30 দিনের মজুরি। তাহলে দেখুন 6 গুণ 30, অর্থাৎ 180 দিনের মজুরি পে করতে হবে, অর্থাৎ 1 বছর সমান সমান 30 দিন, অর্থাৎ 1 মাসের গ্রস। আর ডেজ হিসেবে কাউন্ট করলে এতদিন, অর্থাৎ 180 দিন। 6 বছর 6 গুণ 30, অর্থাৎ 6টি গ্রস। সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? সমান সমান 6 গুণ ধরুন গ্রস, $3,60,000। আর যদি আপনি বেসিক পে করেন সেক্ষেত্রে সমান সমান 6 গুণ 30,000, 1,80,000। আবার এভাবেও পে করতে পারেন, সমান সমান 6 বছর, অর্থাৎ আমি আগে ডেজ কাউন্ট করে নিব। দেখুন 6 গুণ 30, অর্থাৎ 180 দিনের মজুরি পে করতে হবে। তাহলে আপনি এভাবে পে করতে পারেন, গ্রস বা বেসিক যে কোনো একটি ভাগ 30 গুণ 180। এভাবে আপনি ডেজ হিসেবেও পে করতে পারেন, অর্থাৎ আপনার প্রতি বছরে 30 দিনের মজুরি পে করতে হবে। অ্যাজ পার ল ফলো করলে এটি আপনাকে পে করতে হবে 30 দিনের মজুরি। যে মজুরি যেহেতু মেনশন করা মজুরি, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি গ্রসের উপর কাউন্ট করতে পারেন, গ্রসের উপরেই কাউন্ট করাটা বেটার। আর বেসিকের ক্ষেত্রে যে ক্ষেত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে সাধারণত লেখা থাকে মূল মজুরি। যেহেতু মূল মজুরি মেনশন করা নয়, সেক্ষেত্রে আপনি গ্রস হিসেবে আপনাকে ট্রিট করতে হবে, অর্থাৎ গ্রসের উপরে এই ক্যালকুলেশনটি করতে হবে। এটি আপনি পে করবেন। দেন সে যতদিনের মজুরি, অর্থাৎ যে মাসে চলে যাব ওই মাসের কোনো স্যালারি ডিউ থেকে থাকে বা সে যদি কোনো প্রেজেন্ট থেকে থাকে, ওই কয়দিনের মজুরি তাকে, ওই কয়দিনের স্যালারি তাকে পে করতে হবে। ধরে নিন ডিসেম্বর মাসে কোনো স্যালারি তাকে পে করা হয়নি, সেক্ষেত্রে আপনি অ্যাজ পার কোম্পানির নিয়ম অনুসারে আপনি তাকে ডিসেম্বর মাসে স্যালারি পে করে দিবেন। তার কোনো এরিয়ার থেকে থাকলে সেটি পে করবেন, কোনো ইনসেনটিভ ডিউ থেকে থাকলে সেটিও পে করতে হবে। আর্নলিভ কোনো প্রতিষ্ঠানে ইয়ারলি আর্নলিভ পে করে থাকে, বাট অনেকের বিভিন্ন কারণে ডিউ থেকে থাকে, অর্থাৎ ওই এমপ্লয়ির কোনো ডিউ থেকে থাকলে সব পেমেন্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। আর্নলিভ, ওভারটাইম পে করতে হবে, প্রভিডেন্ট ফান্ড। দেখুন যেহেতু ডিসচার্জ, সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি প্লাস এমপ্লয়ি দুটি কন্ট্রিবিউশন যোগ করে প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুসারে তাকে পে করতে হবে। দেন ডিডাকশন, এমপ্লয়ি যেমন প্রতিষ্ঠানের কাছে অনেক পেমেন্ট পাবে বিভিন্ন বিষয়ে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান এমপ্লয়ির কাছে কোনো পেমেন্ট পেতে পারে। দৈনিক এই ডিসেম্বর মাসে তার 2 দিন অনুপস্থিত ছিল, সেই অ্যাবসেন্ট আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। যেহেতু আপনি এইখানে পুরো মাসের স্যালারি পে করবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে এই মাসের থেকে আবার 2 দিন স্যালারি কেটে রাখতে হবে। আইডি কার্ড সে যদি জমা না দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আর প্রতিষ্ঠানে কোনো নিয়ম থেকে থাকে ডিডাকশন করার, সেটি আপনি করতে পারবেন। সেম ইউনিফর্মের জন্য ডিডাকশন করতে পারেন, হ্যান্ডবুক, মোবাইল বিল, লাঞ্চ বিল, ইনকাম ট্যাক্স। আবার দেখুন এমপ্লয়ি কখনো লোন নিতে পারে প্রতিষ্ঠানের কাছ থেকে,
কোনো কোনো প্রতিষ্ঠান এমপ্লয়িকে লোনের সুবিধা দিয়ে থাকে। এই লোন যখন নিয়ে থাকে তখন এই লোনটি আবার এমপ্লয়িকে পে করতে হবে। এমপ্লয়ি যদি কোনো কারণে এই লোনের কোনো অ্যামাউন্ট ডিউ থেকে থাকে বা লোনটি পে করেনি, যে অংশটি ডিউ আছে সেটি এই সেটেলমেন্ট থেকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ধরে নিন এই এমপ্লয়ি 50,000 টাকার একটি লোন প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়েছিল, সেটি এখন পুরোপুরি পরিশোধ করতে পারেনি। এখন এই 10,000 টাকা আপনাকে এই ফাইন্যান্স সেটেলমেন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে। বাট অন্য কোনো এমপ্লয়ি প্রতিষ্ঠানের অন্য কারো কাছ থেকে কোনো লোন নিয়ে থাকে পার্সোনালি, সেটি অ্যাডজাস্ট করা যাবে না, কারণ এটি অবশ্যই অফিসিয়ালি লেনদেন হতে হবে। এইভাবে আপনি তার পেমেন্ট বের করবেন। দেখুন এই কলামটি আমরা যোগ করলে সে 7,18,923 টাকা এমপ্লয়ি পাবে আর প্রতিষ্ঠান পাবে 17,300 টাকা। টোটাল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে 17,300, তাহলে এমপ্লয়ি পাবে 7,01,023 টাকা। একটু বড় করে দেখুন, এমপ্লয়ি পাবে 7,01,623 টাকা। এই পেমেন্টটি প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিয়ম কানুন থেকে থাকে কিভাবে এমপ্লয়ি ফাইন্যান্স সেটেলমেন্ট পে করবে, ক্যাশে অথবা চেক অথবা অন্য কোনো ওয়েতে এমপ্লয়িকে পে করতে পারবে। প্রতিষ্ঠান নিয়ম অনুসারে তাকে এই ফিগারটি পে করতে হবে। নিচে দেখুন 3টি সাইন দেওয়া আছে। বিলটি কেউ তৈরি করে, চেক সাইন থাকে, অ্যাপ্রুভ। একাধিক সাইন আপনি অ্যাড করতে পারবেন চাইলে। আর প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন সেটি আপনি এভাবে অ্যাড করে দিবেন। এমপ্লয়ি যখন এই পেমেন্টটি নিতে আসবে তখন তাকে এই ডিটেলসটা আপনি দেখিয়ে দিবেন। সে যখন এই চেক বা অ্যামাউন্ট রিসিভ করবে তখন সে একটা রিসিভিং সাইন দেবে, দেওয়ার পরে এটা অফিসিয়ালি তাদের যে রেকর্ড সেখানে রেখে দিবে। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অডিট ফেস করতে হয়, অডিটের জন্য কোনো প্রবলেম না হয় সেজন্য আপনি এই পেপারসগুলি, এই রিসিভিংগুলি খুব যত্ন সহকারে রেখে দিবেন। এমপ্লয়ির ফাইন্যান্স সেটেলমেন্ট বা এই রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকলে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।